দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। দিনাজপুর থেকে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে চাপ বাড়লেও প্রতিশ্রুতি পূরণ করছে সরকার। প্রশ্ন হচ্ছে, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচির মাধ্যমে সোশ্যাল সিকিউরিটি কতটা নিশ্চিত হবে? এদিকে সংবিধান সংস্কার পরিষদ, গণভোট আর জুলাই সনদ নিয়ে বেশ সরগরম সংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। তিনি বলছেন, আবেগ দিয়ে নয়, দেশ চালাতে হয় আইনের শাসন দিয়ে। হাসনাত আবদুল্লাহর মন্তব্য, বিএনপিকে স্পষ্ট করতে হবে গণভোটের রায় মানে কিনা। প্রশ্ন জাগে, সংবিধান সংস্কার পরিষদ গঠন কি সংসদের ক্ষমতা খর্ব করে, নাকি সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আজ। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মুস্তফা কামাল সুমন। আজকের আয়োজনে আমি আমন্ত্রণ জানিয়েছি, আমার রয়েছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব, আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। শহীদ ভাই, আপনি একটু ছোট করে বলবেন যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে, আমি শুরুতে বললাম ৫৪ জেলার মধ্য দিয়ে এটা হবে। এটা বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল যে আগামী ৫ বছরে ২০,০০০ মাইল তারা খনন করবে। এতে প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষকের উন্নতি হবে, খাদ্যের সমৃদ্ধ হবে, উৎপাদন বাড়বে, জেলেরা লাভবান হবে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। প্রশ্ন হচ্ছে যে আমাদের তারও অনেক নদী নালা খাল রয়েছে, সেগুলো বেশিরভাগই বেদখল, মানে প্রভাবশালীরা একদম বাড়িঘর তুলে অর্ধেক খেয়েই ফেলেছে। সেই সব উদ্ধারে সরকার কতটা সচেষ্ট? না, আমরা তো এখন খাল খনন দেখছি এবং খাল খনন নিয়ে আলোচনায় আছি। খাল খননের উদ্বোধন হয়েছে, সুতরাং খাল খননের একটা পজিটিভ সাইড আছে যে খালে আপনার যদি পানি থাকে, আপনার প্রশ্নটা ওটার সাথে লিঙ্ক করতে হবে। খাল তো করা হচ্ছে যাতে মজা খালগুলোতে পানি থাকে এবং ওই পানিটা কৃষক ব্যবহার করতে পারে তার চাষাবাদের জন্য, এবং আরও কিছু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে সব দিক দিয়ে। কিন্তু আমাদের প্রধান প্রধান নদী বা বড় বড় নদীগুলো, সেগুলোর যে অবস্থা, মরণ দশা নানান কারণে, এবং এই যে দখল বেদখল, এবং নদীর মাঝখানে, খালের মাঝখানে না, নদীর মাঝখানেও দেখা যায় বড় বড় বিল্ডিং হয়ে গেছে, দখল আছে। অবশ্যই সেগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেখানে আমাদেরকে কাজ করতে হবে এবং এগুলো উদ্ধার করতে হবে। নদীতে যদি নদী খনন কর্মসূচি অনেক গুরুত্বপূর্ণ। এই খাল খনন কর্মসূচির তো সাবসিডিয়ারি কর্মসূচি হবে যদি নদীতে পানি না থাকে, তাহলে আমাদের নদী খনন মানে ড্রেজিংয়ের কর্মসূচিটা চালিয়ে যেতে হবে। আমরা নদীকে নাব্যতা রক্ষা করতে হবে আমাদের যোগাযোগের জন্য, এবং নদীতে যেসব নদী দখল হয়ে গেছে, ছোট ছোট নদী, সেগুলোকে উদ্ধার করতে হবে এবং উদ্ধার করে অবশ্যই উদ্ধার করতে হবে। কারণ আমাদের তো আরএস রেকর্ড আছে, সিএস রেকর্ড আছে, রেকর্ড অনুযায়ী কোথায় খাল ছিল, কোথায় নদী ছিল, কোথায় বিল ছিল, কোথায় জলাভূমি ছিল, সবই আমাদের কাছে আছে। সুতরাং এগুলো প্রভাবশালীরা, ভূমিদস্যুরা দখল করে ফেলেছেন। এটা আমরা অনেক আলোচনা শুনেছি এবং অনেক আলোচনা হয়েছে। আলোচনা হয়নি এমন কোনো কথা না, আলোচনা হয়েছে। এবং আমাদের দেশে যারা পরিবেশবাদীরা আছেন, যারা আন্দোলন করেন, যারা সমাজ নিয়ে চিন্তা করেন, গণতন্ত্র নিয়ে চিন্তা করেন, রাজনীতি নিয়ে চিন্তা করেন, তারা সকলেই এই ব্যাপারে তাদের কথাবার্তা বলেছেন। এখন সরকারের কাছে দাবি বা সরকারের কাছে আহ্বান অথবা কামনা, যেটাই বলতে পারেন, যে তারা যেন এগুলো উদ্ধার করেন। জি, রহিন হোসেন প্রিন্স, আপনি একটু বলবেন যে ধরেন এটা তো রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট, তিনি 1977 সালে ৩৫০০ মাইল খননের মাধ্যমে শুরু করেছিলেন কাজটা। এখন 2026, মানে 77 থেকে 26, এই সময় এসে খাল খননের মানে কোনো যৌক্তিকতাটা কতটা আপনি গুরুত্বপূর্ণ দেখছেন? মানে আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আমি সময়ের বিবেচনায় কংক্রিট করে বলি, ছোট করে। প্রথম কথা, খাল খনন মানে খালে পানি থাকা তো দরকার, এটি নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কারণ আমাদের কৃষিকাজ থেকে শুরু করে সব কাজের জন্য জরুরি। আচ্ছা, কিন্তু আমার কতগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, 20,000 কিলোমিটার খাল খনন উচ্চাভিলাষী কিনা, আমি ওনাদেরকে ভেবে দেখতে বলবো। আচ্ছা, প্রথম কাজ হওয়া দরকার ছিল আমাদের যে যতটুকু খাল বিল বেদখল হয়ে গেছে, সেই বেদখলটা উদ্ধার করা, এবং সেই জায়গাটায় গুরুত্ব দেওয়া উচিত। আপনি এমনকি যদি ঢাকা শহরের কথা বলেন, ব্যাখ্যায় গেলাম না, তাহলে সেইটা আগে হচ্ছে আপনি বেদখলকৃত সেইটাকে উদ্ধার করার কাজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আবু আলম খান শহীদ ভাই বলেছেন, আমার নদী যদি ঠিক মতো না চলে, খালে পানি আসবে কোত্থেকে? সুতরাং আপনি নদীকে তার নব্যতা ঠিক রাখতে হবে, দখলমুক্ত করার কাজটা করতে হবে। এই প্রসঙ্গে খালি বলি, এই সরকারের অনেক মানে কি বলে, তার কাজের জন্য অনেকগুলো আগানো কাজ আছে। আমাদের একটা নদী কমিশন আছে, তাই তো, আন্তর্জাতিক কমিশন আছে, জি, এবং তার ডাউস বই আছে অনেক বছর আগেই প্রকাশ করা। সেইখানে কিন্তু প্রতিটি জেলা ধরে ধরে কোথায় কোনটা দখল বেদখল কারা করেছে না করেছে এটা জানা আছে, একটা গবেষণা আছে। একসাথে সবটা না পারুক, আমি বলবো সরকার একটা বলুক না আমাদেরকে
যে ঠিক আছে 64টি জেলার অন্ততপক্ষে প্রতিটি জেলায় একটা নদী আমি ওই যে দখলদার কাছ থেকে মুক্ত করে সীমানা যেভাবে কথা বলুক 90 সাথে কথা বলে ওইটাকে আমি দখলমুক্ত করব, তার নব্যতা সৃষ্টি করব এবং আস্তে আস্তে পুরো কাজটা করব। তাহলে আপনি ওই লিঙ্কে আমার কৃষি এবং বিভিন্ন কাজের জন্য যতটুকু দরকার তার খাল খোনার কাজটা করলে কোনো অসুবিধা নেই। কিন্তু এই ধরনের কাজ যদি না হয় তাহলে এটা কিন্তু একটা রাজনৈতিক মুখরোচক কর্মসূচি হিসাবে থাকবে বলে এই যে খাল খনন কর্মসূচির কথা বললাম, আমরা কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আমরা স্বাস্থ্য কার্ডের কথা বলছি, এগুলো তো দারুণ উদ্যোগ, সব ঠিক আছে, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে এগুলো আমাদের সোশ্যাল সিকিউরিটিকে নিশ্চিত করবে? না, একটা হচ্ছে এই সবটার যদি যথাযথভাবে করা হয়, যেমন আমি জানি না সবাই তবু একটু না বললে হচ্ছে না, আপনি ধরেন ফ্যামিলি কার্ড, প্রাইমারি তো ফ্যামিলি কার্ড এখন ওই যে 36 না 37,000 পরিবার একজন পাবে, এটা বাড়াইলে প্রাইমারি তো উপকার হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরেন 2,500 টাকা পেল, মার্কেটে যদি আপনি পণ্য মূল্য নিয়ন্ত্রণ না করতে পারেন, আপনি যদি রেশনিং ব্যবস্থা চালু না রাখতে পারেন, তাহলে কিন্তু এইটা ওই অর্থে যে কারণে উপকারের কথা বলা হচ্ছে এটা করা যাবে না। প্রসঙ্গক্রমে আর একটা বলি, এটা অবশ্যই একটা ভালো কাজ। কৃষকদের আপনি 12 লাখ কৃষকের 10,000 টাকার সুদমুক্ত ঋণ মৌকুফ করা হয়েছে। কিন্তু এবার আবার এই কিন্তু কথাটা বলতে হচ্ছে কেন, এই কৃষক আগামীর যখন পণ্য উৎপাদন করবে সে যদি কম মূল্যে সার, বীজ, কীটনাশক এবং মানসম্পন্ন না পায়, এবং বা কথার কথা যেটা পেল উৎপাদন খরচ যদি বেড়ে যায়, জিনিসপত্র উৎপাদিত পণ্যের যদি লাভজনক মূল্য না পায়, পরের বার কিন্তু আবার ঋণ খেলায় পাবে। তাহলে এইটা যদি আপনি যথাযথভাবে বাস্তবায়ন করতে চান, এটা করছেন ঠিক আছে, তাহলে একই সাথে কৃষকের উৎপাদন যাতে মূল্য কমে, উৎপাদন খরচ কমে, আর কৃষক যাতে তার পণ্যের লাভজনক মূল্য পায়, এই জন্য যেমন আমাদের বহুদিনের আগের ফর্মুলা যে একটা উৎপাদক সমবায় আর ক্রেতা সমবায় করতে হবে, যাতে করে তার মালগুলো নিশ্চিতভাবে বিক্রি করে সে লাভ জায়গায় যেতে পারে। অর্থাৎ আমি বলছি যে আপনি যদি উপকার চান তাহলে এই পুরোটা একটা টোটালিটিতে কাজ করতে হবে, নাহলে দেখবেন কিছুদিন পরে এই মানুষের কাছে 2,500 টাকা ওটা যেন একটা সেটাই আমরা দেখি। কিন্তু শুরুটা এটাকে অবশ্যই এটা পজিটিভ ইতিবাচক পদক্ষেপ হিসেবেই আমরা দেখতে চাই। বিরতির পরে বাকি আলোচনা করতে, দর্শক একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। দর্শক বিরতির পর আবার ফিল্ম আমাদের আলোচনা, আমরা কথা বলছিলাম, আমাদের আলোচনার বিষয় ছিল পরম্পরা। আমি যেতে চাই আবার আবু আলম মোহাম্মদ শহীদ খান। সেটি হচ্ছে যে সংসদে বেশ উত্তপ্ত অবস্থায় আপনার জুলাই সনদ, গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে বেশ ডিবেট হচ্ছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আপনার সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই, এটা এখন উচ্চ আদালতের একটা বিচারাধীন বিষয়, এটা তার মন্তব্য ছিল। বিষয়টা কি আসলে এমন কিনা? বিষয়টা উনি তো যা বলার বলেছেন, উনি তো সংসদে যেটা বলেছেন, বিষয়টাকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করতে চাই, ধরেন যে এই যে গণভোট যেটা হয়েছিল, গণভোটের যে আদেশ, এই আদেশটি তো একটা অনেকে মনে করেন, মানে আইনজীবীরা মনে করেন, আমিও মনে করি নাগরিক হিসেবে, এই আদেশটা তো অবৈধ, এরকম আদেশ তো প্রেসিডেন্ট করতে পারেন না। যেহেতু দেশে একটা সংবিধান আছে, সংবিধান তো ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি, সংবিধান বাতিলও করা হয়নি, সুতরাং সংবিধান থাকা অবস্থায় রাষ্ট্রপতির যা যা করার ক্ষমতা আছে, অর্ডিন্যান্স করার ক্ষমতা আছে, বাট এরকম আদেশ করার কোনো ক্ষমতা বা তার কাছে কোনো ছিল না, তার কাছে কোনো আইন ছিল না যে আইন বলে তিনি এটা করতে পারেন। সেটা 1 নম্বর কোশ্চেন, এটা মহামান্য রাষ্ট্রপতিকে এটার উত্তর দিতে হবে, ওনার কাছে উত্তর চাইতেই পারেন আপনারা। এখন মহামান্য রাষ্ট্রপতি কালের কণ্ঠের সাথে একটা ইন্টারভিউ কথা বলেছেন, সেখানে তিনি অনেক কথা বলেছেন। সেখানে তিনি বলছেন তার এই 17-18 মাস জেল জীবন যাপন করেছেন এবং তাকে অনেক কিছু জানতে দেওয়া হয়নি, তাকে আইন অনুযায়ী অনেক কিছু করতে দেওয়া হয়নি, এবং তিনি এটা পরিষ্কার করে বলেননি যে 133টি অধ্যাদেশ যে জারি হয়েছে, এই আদেশগুলো যে জারি হয়েছে, এগুলোতে তার অনুমোদন নেওয়া হয়েছে কিনা, এটা তিনি পরিষ্কারভাবে বলেননি, কিন্তু তার কথায় বোঝা যায় এর অনেক কিছু হয়তো ওনাকে জানানো হয়নি। তাহলে এই আদেশটা যে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে জারি করা হয়েছে, সেখানে একটা কোশ্চেন মার্ক কেউ রাখতেই পারেন, সেটা একটা জবাব পেতে হবে। এইসব জবাব পাওয়ার পরে যে গণভোট হয়েছে, সেই গণভোটের কোশ্চেনিয়ার নিয়ে একটা বড় কোশ্চেনিয়ার নিয়ে, যেমন ওখানে 4টা ভাগে 48টার মতো কোশ্চেন ছিল, 48টা, কেউ কেউ বলেন 70টা। আচ্ছা, স্বাধীন মালিক সাহেব বলছেন 48টা, উনি একদম অনেক সিনিয়র আইনজীবী, উনি ব্যবচ্ছেদ করেছেন, আমি উনারটাও যদি মেনে নেই,
তাহলে এই 48টা কোশ্চেন যখন আমি ব্যবচ্ছেদ করার চেষ্টা করেছি, তখন আমি গণভোটে যে ইয়েস ভোট দিব, ইয়েস ভোটে ধরেন আমি 42টা 40টা 36টা আমার ইয়েস মনে হয়েছে, বাকিগুলোতে আমার নো ভোট দেওয়ার কথা, বাট এখানে কোনো স্কোপ ছিল না। তো গণভোট যে হয় হানা ভোট, এটা সিঙ্গেল কোশ্চেনের উপর হয়, সুতরাং পুরো কোশ্চেনটা এমন ছিল যেটা কারো পক্ষে বোঝা, আমার পক্ষে বোঝা সম্ভব নেই, প্রিন্স ভাই নিশ্চয়ই বলবেন যে তিনি বুঝেছেন কিনা। আর সাধারণ জনগণের কথা বলতে পারি, তারা অনেকেই বুঝেন নেই, অনেকের সাথে কথা বলছি বুঝেনই নেই। তাহলে এই গণভোটের 4 কোটি যে ইয়েস ভোট হয়েছে সেটা তো না বোঝার ভোট। আর তো 12 কোটি ভোটারের মধ্যে 4 কোটি, তাহলে বাকি 8 কোটি তো ভোট দেয়নি, অথবা না ভোট দিয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। তাহলে এই সব মিলিয়ে যখন হিসাব করবেন, হানা ভোটের সংখ্যা মেলানো খুব কঠিন হয়ে যায়, মানে সংখ্যাতে না ভোটের পার্সেন্টেজ বেশি হয়ে যাবে। এখন এই হানা ভোট যেটা আইনগতভাবে ঠিক হয়নি, সাংবিধানিকভাবে অসিদ্ধ এবং বেআইনি একটা আদেশ, সেই আদেশের ভিত্তিতে আপনি একটা হানা ভোট করলেন, ওটার ভিত্তিতে আপনি সংবিধান পরিষদ বানাবেন, সেটা তো সংবিধান পরিষদ বানানো যায় না। এবং আপনি সংবিধান পরিষদে একটা শপথও নিলেন, সেই শপথটা ভাই কোত্থেকে আসলো? সেই শপথের, আমাদের তো সংবিধানে শপথের একটা পরিশিষ্টি আছে যে সংসদ সদস্যদের শপথ কি হইবে, তো সেটা বলা আছে না। তো সংবিধান সংস্কার পরিষদের শপথ কি হইবে ওটা কোথায় আছে? ওটা তো নাই। তাহলে এরকম যে শপথ নেওয়া হয়েছে, এই শপথটাই তো আইন সিদ্ধ হয়নি। সুতরাং সংসদে আলাপ আলোচনা করে এটার একটা সমাধান করতে হবে, অথবা এটা যে চূড়ান্ত সমাধান সেটা কোর্টে হতে পারে। আর তারপরে যদি কেউ মনে করেন যে এটা রাজপথে সমাধান করবেন, তাদের জন্য তো রাজপথ খোলা আছে, তখন সরকার নিয়ে আসবো। জি, রহিন হোসেন প্রিন্স, আপনি একটু বলবেন। সেটি হচ্ছে যে মানে স্বরাষ্ট্রমন্ত্রী আরও একটা কথা বলেছেন যে মানে আবেগ দিয়ে নয়, আইনের শাসন দিয়ে দেশ চলবে। হাসনাত আব্দুল্লাহ একটা মন্তব্য আমি শুরুতে বলেছিলাম যে বিএনপিকে স্পষ্ট করতে হবে গণভোটের রায় মানে কি না, এটা হাসনাত আব্দুল্লাহর মন্তব্য, একটু যদি বলতেন। না, আমার কথা হচ্ছে এটা বিএনপি উত্তর দিক, কিন্তু আমি এই বিষয়ে পরিষ্কার করে বলি, এবং আপনাদের এইখানে অজস্রবার যে কথা বলেছি, আমি নতুন করে বলছি না, খালি রিপিট করছি। গণভোটের প্রশ্নটা যখন আসলো, আমাদের দল এবং আমাদের বামপন্থীদের পক্ষ থেকে পরিষ্কার করে বলেছিলাম, 1 নম্বর অপ্রয়োজনীয়, 2 নম্বরের কোনো আইনগত ভিত্তি নাই। কেন বলেছিলাম আইনগত ভিত্তির প্রশ্ন? কারণ যে কথা উনি বললেন যে আমাদের আইনবিদদের কাছ থেকে এটা আমরা জেনেছি, এবং সেটাই আমরাও যতটুকু বুঝি তাই, যে আমাদের সংবিধানে নাই, সংবিধানের সাথে সাংঘর্ষিক এইরকম কোনো অধ্যাদেশ জারি কেউ করতে পারে না। এবং রাষ্ট্রপতি যেটা করেছেন, আমি তো এখানে ঠিক এই কথাই বলেছি, আমাদের আইনবিদরা মনে করেন যে এটার কোনো ভিত্তি থাকবে না। সংবিধানে তো অন্তর্বর্তী সরকারও নাই, আসছি পরে, এটা তার উত্তর দেওয়া। আচ্ছা, সেটা আমি প্রসঙ্গ ভুলে যাই, তারপর আমি মূল আলোচনায় যাই। উনি 106-এর ভিত্তিতে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে করেছেন। সুপ্রিম কোর্টে এই পরামর্শ দেওয়ার সুযোগ আছে বলেই আমরা বুঝেছি। অন্য যদি কোনো প্রশ্ন থাকে সেটা আইন আদালত মীমাংসা করো, কিন্তু আমি এই প্রশ্ন আসি। তাহলে প্রথমে আমরা বলেছিলাম যে গণভোট অপ্রয়োজনীয় এবং আইনগত ভিত্তি নাই। তাহলে আইনগত ভিত্তি নেই কেন? যে অধ্যাদেশের মধ্যে আদেশ ছিল, সাথে সাথে ওইখানে যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, ওইটাকে আমরা প্রথম দিন থেকে মনে করেছি যে নো, এটা বাংলাদেশে করা যাবে না। আমরা আগেই বলেছি, আদেশ দেওয়ার আগেই আমরা বলেছি করা যাবে না। কেন? কারণ আমরা দেখেছি সংবিধান সংস্কার পরিষদের নামে গণপরিষদের কথাটা কারা আনছে? যারা সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়, সংবিধানকে রিরাইট করতে চায়। আমরা বলেছি না, এটা আমরা মানি না। আমরা সংবিধানের যে অসম্পূর্ণতা আছে দূর করতে হবে, এটা আমরা মনে করি এখন না, কমিউনিস্ট পার্টি 72 সাল থেকেই মনে করে, এবং তখন থেকে আমরা বলে আসছি যতটুকু কাছে আমরা দূর করব, সেটা কিভাবে করব আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, পরিষ্কার করলাম। এবার আসি, দেখেন গণভোট যেভাবে হয়েছে, ওই যে অপ্রয়োজনীয় ওইটা বললাম, আমি আপনাকে বলি, খেয়াল করেন, প্রথমে কিন্তু ওই যে উনি যেটা বললেন, ওইখানে 84টা পয়েন্ট আছে, তার মধ্যে সংবিধান সংশোধনের বিষয় আছে 48টা পয়েন্ট। ক্লিয়ার? আমাদের পজিশন যেটা ছিল, এবং সরি এটাও বলে নিই যে 48 বা 84 এর মধ্যে কিন্তু কিছু পয়েন্টে শতভাগ ঐক্যমত্য ছিল, কিছু পয়েন্টে ছিল ঘোরতর দ্বিমত আমাদের দল সবাইকের, আর কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট ছিল। তো এখন যদি ঐক্যমত্যের কথা বলেন বা সনদের নামে কিছু করতে চান, আমরা কিন্তু ওই মিটিংয়েই বলেছিলাম 100% ঐক্যমতগুলোকেই বলেন, অন্যটা বললে সেটা ঠিক হয়। আর 30 সেকেন্ড একটু সময় নেই, শুধু 84টা না, আমরা সবচেয়ে ক্ষতিকর বলেছি সূচনা মুখবন্ধ যেটা লিখেছে এটা অগ্রহণযোগ্য, ব্যাখ্যা নাই, সময় দিলাম না, মানে নাই বলে আমি দিচ্ছি না। আরেকটা হচ্ছে কিভাবে এটাকে অঙ্গীকার যেটা করলাম আমরা, ওইটার ব্যাপারে আমরা বলেছি অগ্রহণযোগ্য। তাহলে পুরো সনদ হিসাবে ওনারা যেটা মানে সামনে নিয়ে আসলেন, ওটার সাথে আমরা তো একমত না, যার জন্য আমরা সনদে স্বাক্ষরও করিনি, এবং আমরা বলেছি এটা অপ্রয়োজনীয়, ভোট দিতে গেলে না ভোট দিও। আমাদের পজিশন আগেই ক্লিয়ার ছিল, এখন আমরা বললাম। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সাথে থাকুন।
বিরতির পর আবার আলোচনায় ফিরলাম। আমরা কথা বলছিলাম পরম্পরা নিয়ে। আবু আলম শহীদ খান যদি একটু বলেন যে সংবিধানে কি সব কিছু থাকতে হবে? গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, তারপর নির্বাচন, এখন সংবিধানের দোহাই দিয়ে সব কিছুকে যদি জায়েজ করার চেষ্টা করা হয় সেটা কেমন হবে? মানে না, সংবিধানে সবকিছু থাকতে হবে কি থাকতে হবে না, এটা নিয়ে তো অনেক গভীর আলোচনা করা যেতে পারে। আচ্ছা, আমাদের দেশ আছে যেখানে সংবিধান, লিখিত সংবিধান নাই, সেই দেশ চলে না, চলে। সেই রীতিনীতি অনুসরণ করে চলে। আপনার দেশকে কোথায় আপনি নিয়ে যেতে পারেন, কতটা উন্নত সংস্কৃতির কাছে নিয়ে যেতে পারেন, তার উপর নির্ভর করবে যে কি কি থাকবে কি কি থাকবে না। আমাদের যে ৭২-এর সংবিধান আছে, এটা মেনে নিয়ে আমাদের দেশটা ৫৫ বছর চলছে। এর মধ্যে ১৭ বার কিন্তু সংবিধান সংশোধন হয়েছে, এবং সংবিধান সংশোধন করার জন্য পদ্ধতি বলাই আছে, আপনার 2/3 একটা ভোট লাগবে। তো সেই হিসেবে আপনি সংবিধানে যদি কোনো ব্যত্যয় থাকে বা সংবিধানে কোনো সীমাবদ্ধতা যদি থাকে, যদি সংবিধানে এমন কোনো পরিবর্তন আনা হয়ে থাকে যেটা সংবিধানে আনা উচিত হয়নি, সেগুলো আমরা পরিবর্তন করতে পারি। এখন আপনি বলবেন যে সংবিধানে নাই অন্তর্বর্তীকালীন সরকার কেমন করে হলো, তাই না? এখন ৫ই আগস্টের পরে যে গণ অভ্যুত্থানের পরে যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে সংবিধানের কাছেই কিন্তু যেতে হয়েছিল। সংবিধানের কাছে যে ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের ব্যাখ্যা চাওয়া হয়েছে আপনার আপিল ডিভিশন থেকে। ব্যাখ্যা পাওয়া গেছে, কি পাওয়া যায়নি সেটা নিয়ে বিতর্ক কেউ করতে পারে, বাট ব্যাখ্যার ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ হয়েছে, এবং ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা তার কাছে শপথ গ্রহণ করেছেন। যখন থেকে আপনি শপথ গ্রহণ করলেন এই সংবিধানের অধীনে, সেদিন থেকে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার পবিত্র দায়িত্ব। এবং তারপরে যখন আপনি বলবেন এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, এই সংবিধান মানি না, রাষ্ট্রপতি মানি না, এগুলোই হলো সংবিধান বিরোধী কথাবার্তা। সেই সংবিধান আর ছুঁড়ে ফেলার কোনো সুযোগ ছিল না। সুতরাং এখন আপনাকে সংবিধান আছে, সংবিধানের ভিতরে থাকতে হবে, সংবিধান অনুযায়ী অগ্রসর হতে হবে, এবং আপনার সংবিধান পরিবর্তনের সুযোগ আছে। তার জন্য আপনি উল্টাপাল্টা কোনো কাজ করার দরকার নেই। প্রিন্স ভাই, একটা জিনিস সেটা হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণের যখন দিয়েছিলেন তখন কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছিল। এখন আবার দেখি যে বিরোধী দল ওই রাষ্ট্রপতির ভাষণের উপর যে আলোচনা, সেখানে 50 ঘন্টা সময় চেয়েছেন। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সে কথা বলেছেন। মন্তব্য করবেন? এটা দিয়েই আমার মনে হয় জনগণই এটা জাজ করতে পারে। আমি মনে করি যে তারা ওয়াকআউট করতে পারে সংসদের, এটা আমাদের রীতিনীতি, সংসদের সৌন্দর্য। ওইখানে এটা তো আমরা আবার দেখলাম জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তারা বসেছিল। যদিও আমি তাদের কাছে প্রত্যাশা করি না তারা মুক্তিযুদ্ধ ইশারা দিচ্ছিলেন বারবার, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এটাই করবে, এবং এইটাই আমাদের একটা দুর্ভাগ্য যে জাতীয় সংসদে তারা আছে। এবং ওই প্রথম দিন কিন্তু যুদ্ধ অপরাধীদের নামে ওইখানে শোক প্রস্তাব করা হয়েছে, যার জন্য আমি প্রথম দিনই বলেছি এটা কলঙ্কজনক ঘটনা দিয়ে এটা শুরু হলো। এবং ওইখানে কিন্তু দেখেন বহু মানুষের, আমি তো কয়েক শত লোকের নাম বলতে পারি যারা বিশিষ্টজন হয়নি। আপনি জাফরুল্লাহ চৌধুরীর নাম নাই, সিরাজুল আলম খানের নাম নাই, এরকম বহু মানুষের কথা বলতে পারি। কিন্তু সেই, এবং আমি এইটা একটু বলেছি আগেও বলি, আমাদের স্পিকার সাহেব অন্ততপক্ষে নামগুলো এটা বলতে পারে যে কেউ বললো, কিন্তু বিএনপির চিফ হুইপ এই অনেক যুদ্ধাপরাধীর নাম কেন উচ্চারণ করলো, এটা কৈফিয়ত বিএনপির দিতে হবে। একই সাথে স্পিকার সাহেব তিনি অন্ততপক্ষে যদি এই কাজটাও করতেন যে নাম অনেকগুলো আসছে, আমরা যাচাই বাছাই করে গ্রহণ করার কথা বিবেচনা করে, তাও কিছুটা রক্ষা হতো, এটা করে নাই। সুতরাং কোনো ভালো খবর দিয়ে অন্ততপক্ষে উদ্বোধনী দিনে, মানে এই যাদের কথা বললেন বিরোধী দলের নামে যারা যে কাজগুলো করেছে, এটা গ্রহণযোগ্য না। এবং আমি মনে করি যে এই 50 ঘন্টা খরচ করলে প্রতি মিনিটে কত 2,74,000 টাকার মতো খরচের খবর তো আমরা জানি। এই টাকা খরচ আমি মনে করি অপ্রয়োজনীয়। বিরতির পরে সে বাকি আলোচনা শুনতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, সাথে থাকুন। আবারও ফিরলাম এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম পরম্পরা নিয়ে। আবু আলম শহীদ খান, আপনি একটু বলবেন যে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে যদি সংসদে সমাধান না হয়, তাহলে আমাদের রাজপথে নামা ছাড়া বা রাজপথে যাওয়া ছাড়া কোনো বিকল্প নয়, নামতেই হবে। জামায়াত ইসলামের আমির এই কথা বলেছে। না, একটা রাজনৈতিক দল তো, যে রাজনৈতিক তো, সেই জন্য রাজপথে নামার তো অধিকার সকলের আছে, ওটা একটা গণতান্ত্রিক অধিকার, উনি যেতেই পারেন। কিন্তু কথা হচ্ছে যে এটা একটা হুমকির মতো শোনাচ্ছে না, মানে এই হুমকি এখনই সংসদের 2 দিন মাত্র অধিবেশন বসলো, তাতেই যদি আপনি দিয়ে দেন, সেটা ঠিকমতো মানে ধারণ করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনি সংসদে আলোচনা করেন, সংসদের সমাধান হবে না, না হলে আমরা চলে যাবো, তো এটা একটা হুমকি দেওয়ার কোনো কারণ নেই। এবং বারবার কিন্তু জনগণ রাজপথ রঞ্জিত করার জন্য রাস্তায় নেমে পড়বে না, জনগণও বোঝে যে কখন রাজপথে নামতে হয়। বাংলাদেশের জনগণ রাজপথে নেমেছিল, নেমেছিল 69 সালে, নেমেছিল 90 সালে, নেমেছিল আরেকবার, নেমেছিল 24-এ। সুতরাং রাজপথে নামারও তো একটা টাইম লিমিট আছে, টাইম বাউন্ড প্রোগ্রাম এটা। সুতরাং আপনি বললেন রাজপথে নেমে যাবে আর মানুষ নেমে যাবে, এরকম প্রত্যাশা করা খুব বোকার স্বর্গে বাস করার মতো। জি,
যেতে চাই প্রিন্স, আপনার একই প্রশ্ন যে ধরেন এই যে জুলাই সনদ, গণপরিষদ এইসব নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, বিতর্ক হচ্ছে, এটা কি রাজনীতিতে মেরুকরণ বাড়াচ্ছে না বাড়াবে? না, মেরুকরণ একটা হবে। আচ্ছা, এবং আমার বিবেচনায় যদি যথাযথভাবে আলোচনা হয় তাহলে অনেক বিভ্রান্তি দূর করা যাবে, যদি যথাযথভাবে হয়। কিন্তু যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চায়, এই সংবিধান মানে না, সংবিধান সংস্কার পরিষদের নামে অন্য কিছু করতে চায়, তাদের চেহারা উন্মোচন করা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে বলে আমার কাছে মনে হয়। তারা যতই রাজপথের তো যে কেউ নামতে পারে, আমরা তো রাজপথে আছি, আমরা থাকবো। আমি বরঞ্চ জনগণকে বলবো যে এই পার্লামেন্টে যদি অহেতুক কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে এই জনগণের কষ্টার্জিত টাকা খরচ করা হয়, তার বিরুদ্ধেই বরঞ্চ রাজপথে নামা দরকার। এবং আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে, যেটা যদি সংসদ আলোচনা করে বাতিল না করে তাহলে আমাদেরকে রাজপথে নামতে হবে। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির নামে যে সর্বনাশা চুক্তি করা হয়েছে, সেইটা এই সংসদ দ্রুত যদি বাতিল না করে তাহলে রাজপথে আমাদেরকে নামতে হবে। অন্য কোনো আলোচনার অজুহাতে যদি এই চুক্তিকে দীর্ঘায়িত করার চেষ্টা করা হয় তাহলে এই সংসদের সবাই দায়ী থাকবে বলে আমি মনে করি। আমাদের সেই দিকেই নজর দেওয়া দরকার। রণেশ্বর প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আবু আল মোহাম্মদ শহীদ খান, দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্তই দর্শক, আগামীতে নতুন কোনো বিষয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।